আসসালামু আলাইকুম। আমরা অনেকে মনে করতেছি যে সামথিং ইজ গোয়িং অন রং, কিছু কিছু হয়তো ভুল হচ্ছে, বাট আমি মনে করতেছি এভরিথিং ইজ গোয়িং অন রং, সব কিছুই ভুল পথে যাচ্ছে। আমাদের দেশের যুব সমাজের মধ্যে একটা শ্রেণী এখনও আছে যারা প্রচণ্ডভাবে নেশাকে ঘৃণা করে, নেশার রাজত্বকে ঘৃণা করে, নেশার ব্যবসায়ীদেরকে ঘৃণা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুব সমাজ সম্ভবত যদি আমাদের দেশ সঠিক ধারায় না আসতে পারে তাহলে আগামীতে নেশাগ্রস্ত হয়ে যেতে পারে, এবং তারা এমনই নেশাগ্রস্ত হতে পারে যে তারা নিজেদের নেশার বাবার নেশায় নিজেকে আব্বা বাবা শুরু করবে এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে সমাজকে বিশৃঙ্খল এবং বিশৃঙ্খলাপূর্ণ করার চেষ্টা করবে। আমরা কি সেটাই চাই? আসুন এবার মূল আলোচনা, যে কেন আমি এই শঙ্কাটা করতেছি। জুলাই পরবর্তী বাংলাদেশ এবং জুলাই পূর্ববর্তী বাংলাদেশে একটা ধারায় বাংলাদেশ চলছিল। একটা শ্রেণী নেশাগ্রস্ত ছিল যারা পলিটিক্সের সাথে সম্পৃক্ত ছিল, আবার একটা শ্রেণী যারা খুব হতাশায় জীবনযাপন করেও নেশা থেকে দূরে থাকার চেষ্টা করছে, পারিবারিক রেসপন্সিবিলিটি এবং কিছু প্রত্যাশার জন্য, তাদের একটা স্বপ্নের জন্য, যে স্বপ্নটা ছিল যে কোনো না কোনো দিন হয়তো বা দেশ ভালো হবে, এবং তারা তাদের মেধার পূর্ণ বিকাশ করে, মেধার বিকাশ ঘটিয়ে তাদের একটি কর্মসংস্থান হবে এবং তারা এই ডিপ্রেশন মাইন্ড থেকে ন্যাচারাল মাইন্ডে চলে আসতে পারবে। কিন্তু জুলাই সংগঠিত হলো কিন্তু সেই প্রত্যাশা থেকেই। যখন দেখলো যে না, আর সম্ভব হচ্ছে না, তখন জনগণ নিজেদের রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য স্লোগান তুলল, এবং শেষমেশ আল্লাহ পাকের অশেষ রহমতে জুলাই অভ্যুত্থান বা বিপ্লব, যেটাই বলি, সংগঠিত হলো। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, জুলাই পরবর্তী যে সময়, এই সমাজ আমাদের কি প্রত্যাশা ছিল এবং একটা জাতি কিভাবে অগ্রসর হবে, একটা ডিপ্রেশন জাতি কিভাবে ন্যাচারাল ক্লাইম্যাক্সের মধ্যে আসবে, একটা নতুন যুব সমাজ কিভাবে সমাজকে ন্যায়ের উপর প্রতিষ্ঠা করার জন্য নিজেদের ভূমিকা পালন করবে, যখন তারা ন্যায় বিচার, সুশাসন এবং তাদের উপরে বহির্বিশ্বের কিংবা কারো বাহ্যিক প্রভাব তারা উপলব্ধি না করে, তখন তাদের মধ্যে একটা স্পিরিট তৈরি হয়। সেই স্পিরিট থেকেই নতুন একটা জেনারেশন, নতুন একটি প্রজন্ম, নতুন একটি অধ্যায় শুরু হয়, যে সুযোগটি জুলাই পরবর্তী বাংলাদেশে এসেছে। কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে ইলেকশন হয়ে যাওয়ার পর যে বিষয়গুলো চরমভাবে উপলব্ধি করতেছি, তা হচ্ছে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে সবচেয়ে বড় সংখ্যা। এখন যদি আমাদের একটা গভীর শঙ্কা থাকে যে ন্যায় বিচার আদৌ আর প্রতিষ্ঠিত হবে না, এবং পর্যায়ক্রম ধারাবাহিকতা যদি সেই দিকেই ধাবিত হয়, জনগণ যদি দেখে যে ন্যায় বিচার হচ্ছে না, তখন দুইটা টাইপ তৈরি হবে। টাইপ 1 হচ্ছে, কিছু মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যাবে, যারা মেনে নিতে পারবে না, এটার সংখ্যা থাকবে অনেক বেশি। আর কিছু মানুষ বা যুব সমাজ, ইয়ং জেনারেশন বলি, তারা ডিপ্রেশনে চলে যাবে। তাদের ডিপ্রেশনটাকে তারা একটা সময়, যখন তারা বুঝতে পারবে, যে তাদের মনে উপলব্ধি হবে যে হয়তো দেখা গেল পরিবর্তন হবে না, আবার একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, কি দরকার, ঠিক আছে, আমরা আমাদের যারা সাপোর্ট দেয়, একটা সমাজ, একটা শ্রেণী আছে যারা এই আন্ডারগ্রাউন্ড, মানে কি বলে, আন্ডারওয়ার্ল্ডের মতো মুভমেন্ট করে, তারা নিজেদেরকে অনেক বড় নেতা বা লবিং তারা মনে করে, লিডার মনে করে, এবং তাদের আন্ডারে কিছু ব্যক্তিদের বা ছেলেদেরকে তারা সিস্টেমেটিকভাবে লালন পালন করে, এবং তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তারা যাদেরকে লালন পালন করে তাদেরকে
এডিক্টেড করে নেয়, অর্থাৎ যে কোনো মূল্যে তাদেরকে সিস্টেমেটিকভাবে তাদেরকে নেশাগ্রস্ত বানিয়ে ফেলে। এই বাবার নেশা, ফেন্সিডিলের নেশা, সবচেয়ে বড় বর্তমানে সমস্যা হচ্ছে গাঁজা এবং বাবার নেশা, গাঁজা থেকে বাবা, বাবা থেকে গাঁজা। তো এই দুইটা নেশার দিকে ঝুঁকে যাবে বেশি। এবং এদেরকে আগে দেখা গেল এই যে সমাজটাকে, যুব সমাজটাকে গাঁজার নেশা বা ছোট ছোট নেশা থেকে একসময় গিয়ে বাবার নেশায় কনভার্ট করে দেয়, এবং তারা এমনভাবে তাদের অল্প কিছু পারিশ্রমিক, অল্প কিছু হাত খরচ দিয়ে তাদেরকে কন্ট্রোল করে নেয়। এবং ওই যে যেই ডিপ্রেশনে যাওয়া নতুন সমাজটা, যা আমাদের ইয়ং জেনারেশনটা, তারা কিন্তু এই পথটাই বেছে নেবে। অর্থাৎ যেই ছেলেরা 2 দিন আগেও নেশাকে চরমভাবে ঘৃণা করতো, তারাও নেশাগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই পথ থেকে মুক্তি দান করেন। এটা আল্লাহ পাকের অশেষ রহমতে ইনশাল্লাহ হবে না, এবং এটা যাতে না হয় এটা আমি মনে প্রাণে আল্লাহ পাকের দরবারে দোয়া করছি। এবং আপনারা সবাই এইটা প্রত্যাশা করবেন এবং আল্লাহর কাছে রহমত এবং বরকত এবং নাজাত কামনা করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান মাসে এটা আমাদের সবারই করা উচিত। তো এই সংখ্যাটা কেন উড়িয়ে দিতে পারতেছি না? নাম্বার 1 হইতেছে জুলাই পরবর্তী যে চিফ প্রসিকিউশন বিচার ব্যবস্থাকে একটি মানে ন্যায়নিষ্ঠ করার জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছিল বা যতটুকু হয়েছিল, তার মধ্যে ছিল আন্তর্জাতিক আদালতের যে ট্রাইব্যুনালটা, সেটাকে একটা সিস্টেমে অলরেডি ন্যায়নিষ্ঠ করা, যার লিডে ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন চিফ প্রসিকিউশন জনাব তাজুল ইসলাম সাহেব। উনাকে গত কয়েকদিন আগে হঠাৎ করে সরিয়ে দিয়ে উনার জায়গায় এমন একজন ব্যক্তিকে দিয়েছেন, যাকে নিয়ে আপনি যদি ব্যক্তিগতভাবে তদন্ত করেন, তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে। ইভেন তাকে প্রভাবিত করা হয় বা তিনি প্রভাবিত, এরকম প্রশ্নও কিন্তু অলরেডি সমাজে চলে আসছে। তো এই ব্যক্তিকে দেওয়ার পরে অলরেডি ট্রাইব্যুনালের বিচার নিয়ে প্রশ্ন উঠে গেছে। তারপরই যেটা হলো যে এখন জামিনের মহা উৎসব চলছে। এখন দেখা গেল আপনি জামিন দিবেন, অবশ্যই জামিন পাওয়ার যোগ্য ব্যক্তিরা জামিন পেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে সেটা হবে আইনি প্রসিডিউর এবং লিগ্যালাইজের মাধ্যমে। লিগ্যালাইজ করতে হবে, লিগ্যালাইজ করতে হবে। আপনি ব্যক্তিগতভাবে আপনাকে কাউকে কোনো সিস্টেমেটিকভাবে কাউকে ম্যানিকুলেট করে আপনি এই জামিন দিয়ে দিবেন টাকার বিনিময়, প্রভাবের বিনিময়, ফোনের বিনিময়, আধিপত্যের এক প্রকার প্রেশারের বিনিময়, তাহলে বিচার ব্যবস্থা কোথায় যাবে? আচ্ছা, এই জামিনের মহোৎসবে কাকে জামিন দেওয়া হলো? জামিনের মহোৎসবে এমন একজন ব্যক্তিকে জামিন দেওয়া হলো যে হচ্ছে এই যে বাংলাদেশের মধ্যে যদি কয়েকজন ব্যক্তির নাম উঠে আসে যারা টোটালি আন্ডারগ্রাউন্ড মাদক সম্রাজ্ঞী বা সম্রাট, তাদের মধ্যে একজন টেকনাফ উখিয়ার সাবেক এমপি আব্দুর রহমান বদি সাহেবকে, অর্থাৎ তাকে বলা হয় ইয়াবা বদি, তাকে জামিন দেওয়া হলো হাইকোর্টের থেকে। অর্থাৎ তাকে জামিন দেওয়ার পিছনে অনেক কিছু আছে। যেহেতু বাবা বা আব্বা বা খালু এই জাতীয় নেশাগুলো আসলে আমাদের দেশে তো উৎপাদন হয় না, আমাদের দেশে এটা পুশিং হয় পার্শ্ববর্তী 2-3টা কান্ট্রি থেকে সরাসরি পুশিং হয়। নাম যদি বলি তাহলে মিয়ানমার এবং ভারত এর নাম বললে অনেকে হয়তো আমাকে ভুল বুঝতে পারেন, গালাগালি করতে পারেন, কোনো করার কিছু নেই। কিন্তু আমাদের দেশে বাবা আব্বা খালু জন্ম নেয় না, আমাদের দেশে এগুলা তৈরিও হয় না। তো এগুলো আসে কোথা থেকে? এই 2টা কান্ট্রি থেকে। তো এই 2টা কান্ট্রি থেকে যারা আনে, যারা এটাকে লিড দেয় ন্যাশনালি ইন্টারন্যাশনালি, যারা লিড দেয়, তার মধ্যে হচ্ছে একজন এই আব্দুর রহমান বদি, তাকে জামিন দেওয়া হলো। তো প্রশ্ন হচ্ছে এতে কি অনেক কিছু হয়ে যাবে? আমরা জানি যে খিচুড়ি পাকাতে হলে কি লাগে? ডাল এবং চাল মাস্ট বি। আপনি অন্য কিছু না দেন, খিচুড়ি পাকাতে হলে ডাল এবং চাল। যদি আমি ইয়াবা সম্রাট এই আব্দুর রহমান বদিকে ডাল বলি, তাহলে চালকে, হু ইজ দ্য চাল? এখন বর্তমান সরকারের কয়েকজন ব্যক্তিকে এক্সটার্নালি বলেন, ইন্টারনালি বলেন, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে বলেন, অলরেডি সন্দেহাতীতভাবে বলেন,
বলা হয় এবং তাদের কিছু কিছু কাজে অলরেডি পরীক্ষিত হয়ে গেছে যে তারা ভিন্ন দেশের ভিন্ন মতের বাস্তবায়নের এজেন্ডা নিয়ে কাজ করছে বা করে। তারা হচ্ছে চাল। তাদের মধ্যে যদি নাম বলি তাহলে প্রথম নাম উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রী যাকে দেওয়া হয়েছে, জনাব সালাউদ্দিন আহমেদ পীর। যদিও ওনাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতাম, আমি একসময় পলিটিক্যাল যখন ছিলাম, কারণ ওনারা আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন, কিন্তু পরবর্তীতে ওনার প্রতি আমাদের ওই রকম আস্থাটা আমার ব্যক্তিগতভাবে নেই, বাকিটা আপনারা ভালো করে জানবেন। আরেকজন হচ্ছে আমির খসরু সাহেব, অর্থ মন্ত্রণালয়ের। এবার আমি চাল কেন ওনাদেরকে বললাম, একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য প্রথম যে খাতটা সেটা হচ্ছে ব্যাংকিং খাত, দ্বিতীয় যে খাতটা সেটা হচ্ছে প্রশাসন খাত। এবং এই দুইটা খাতকে যদি আপনি রাষ্ট্রের ধ্বংস করে দিতে পারেন তাহলে ওই রাষ্ট্রের শক্তি থাকে না। ব্যাংকিং খাতকে কিভাবে ধ্বংস করবেন অলরেডি বলে আজকে যে ঘটনা ঘটলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব সৃষ্টি করে সিস্টেমেটিকভাবে সরিয়ে দিয়ে একজন অযোগ্য ব্যবসায়ী মোস্তাকুর রহমান, যার কোনো ফাইন্যান্সিয়াল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যিনি কোনো ব্যাংক চালানোর মতো দক্ষ কোনো ব্যক্তি না, তাকে নিয়ে সরাসরি সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, দ্য সেন্ট্রাল ব্যাংক অফ স্টেট, মানে রাষ্ট্রের প্রধান ব্যাংকের প্রধান পদে আপনি তাদেরকে গভর্নর পদে বসিয়ে দিলেন। কতটা মানে এটা মানে কি বলবো, ম্যাটিকুলাম হলে এটা সম্ভব, যে ম্যাটিকুলাইজ এটা কিরকম পর্যায়ে গেছে। আচ্ছা, এই ব্যাংক যদি একটা ভুল করে, সেন্ট্রাল ব্যাংকের একটা ভুল বাংলাদেশের যা বাকি যতগুলা ব্যাংক আছে, শেয়ার মার্কেট আছে, বিমা খাত আছে, সবগুলাতে সেই প্রভাবটা চলে যায়। এবং সেন্ট্রাল ব্যাংকের প্রভাব খাটিয়ে প্রতিটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন হাতিয়ে নেওয়া যায়। দ্যাটস দ্য পয়েন্ট অফ ভিউ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যেটা আগেই হয়ে গেছে, সেটা হচ্ছে ব্যাংক অ্যাসোসিয়েশন। ব্যাংক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্যাংক সহ সকল ব্যাংকের যে কার্যক্রমগুলো আছে তাকে মনিটরিং করে একটা মানে নীতি নির্ধারণী ফোরামের মতো কাজ করে। ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদে জুলাই অভ্যুত্থানের পরপরই আবদুল্লাহ আওয়াল মিন্টু সাহেব সরাসরি বসে গেলেন। মানে কোনো ধরনের সমিতি নাই, কোনো ধরনের নির্বাচন নাই, কোনো ধরনের সিলেকশন কি বলে, কোনো ধরনের কিছু নেই, সরাসরি উনি ব্যাংক অ্যাসোসিয়েশন পদে বসে গেলেন। এবং সিস্টেমেটিকভাবে আরেকজনকে বসালেন বিমা অ্যাসোসিয়েশন। বিমা অ্যাসোসিয়েশনের কাকে বসালেন? নাসিরউদ্দিন আহমেদ পাবেল। উনি একজন নিজামুদ্দিন সাহেবের ছেলে, ভোলার সাবেক বিএনপি নেতা এবং বর্তমান বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। ওনার ছেলেকে বসালেন কোথায়? বিএনপি নেতা, উনি একজন বিএনপি নেতা, ওনাকে বসানো হলো ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, তাও জুলাই পরবর্তী সময়, অর্থাৎ নির্বাচনের আগে। ব্যাংক, বিমা এবং সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক খাতের মূল যে শক্তিটা আছে, সেই শক্তিটাকে আপনি গলার মধ্যে চিপ দিয়ে ধরে নিলেন। এবার আপনার যা মন চায়, আপনার যা খুশি তাই আপনি করতে পারেন। এতে কে বলবে? কারণ আপনি মেয়ের মা, আপনি ছেলের বাপ, ছেলের মা, আপনি সব। এবার আসেন ব্যাংক খাত, মানে অর্থনৈতিক খাতের কোনো ভরসা নেই যে এই খাতটা আগামীতে মানে কোনো ভালো কিছু জাতিকে উপহার দিতে পারবে, বরং ধ্বংস ছাড়া। আর তাদের এই ধ্বংসের কারণে যদি 5% জিডিপি, 5% মূল্যস্ফীতি হয়ে যায়, তাহলে জনদুর্ভোগ, ডিপ্রেশন, হতাশা কোথায় যাবে সেটা কল্পনা করতে পারতেছি না। অথচ এরকম জায়গাগুলো, এরকম সেন্সিটিভ জায়গাগুলো এভাবে হেলায় হেলায় করা হচ্ছে। তাদের 5% কথা বললাম, আমি 5%-এর পুরোপুরি বিস্তারিত বলবো না। যদি 2%
2% মূল্যস্ফীতি হয়ে যায়, বেড়ে যায়, তাহলে ধরে নেন প্রতিটা পরিবারের মাসিক খরচে মিনিমাম 8 থেকে 10,000 টাকা খরচ বেড়ে যাবে সব কিছুতে। অর্থাৎ যেই অবস্থাতে অলরেডি করোনার পর থেকে হয়ে গেছে, যেটা 30 টাকার সাবান 80 টাকা খাইতেছি, যেখানে 10,000 টাকা আগে সংসার চলতে সেখানে 30,000 চলতেছে না, এই জায়গায় যদি আপনার 50,000 45 থেকে 50,000 টাকায় সংসার চালানো মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এবার আসেন এটা ইফেক্টটা কোথায় পড়বে? নতুন বেকার যুব সমাজের উপরে এবং খেটে খাওয়া চাকরিজীবী সহ সবার উপরে। দ্বিতীয়ত বিষয়, এবং এই যে যুব সমাজ যখন এইটার উপরে ফুসে উঠবে, ক্ষোভে যাবে, তখন তারা বিভিন্ন ধরনের আন্দোলন, সহিংসতা, অহিংসতা অবশ্যই মাঠে নামতে হবে। গণতান্ত্রিক অধিকার, এতে আপনি যেভাবেই নেন না কেন এটাকে আপনার বাধা দেওয়ার কোনো আইনত ভিত্তি নেই, কারণ এই দেশটার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয়, আপনি এটাকে কোনোভাবেই কারো গণতান্ত্রিক অধিকার খরণ করতে পারেন না। এবার আসেন তারপরেও গণতান্ত্রিক অধিকার খরণের জন্য আছে আমাদের আইন ও প্রশাসন। আমরা জানি যে আইন প্রণয়ন হয় আইন মন্ত্রণালয় থেকে, কিন্তু আইন বাস্তবায়ন হয় এবং আইনের সর্বোচ্চ বাস্তবায়ন বা আইনের সর্বোচ্চ যেই প্রয়োগটা হয় তা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। অর্থাৎ রাষ্ট্রের সমস্ত আইনি শক্তির মূল সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি আছেন উনি যদি শতভাগ দেশপ্রেমিক না হন এবং ওনার মধ্যে যদি টোটালি ডেমোক্রেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, ডেমোক্রেটিক্যাল মাইন্ড, ডেমোক্রেটিক্যাল ফিগার না থাকে, তাহলে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য উনি সেই আগের পন্থা অর্থাৎ প্রেশার ক্রিয়েট করে, লিগেলি ইলিগেলি পাবলিকের উপরে প্রেশার ক্রিয়েট করে, এবং সেটাই হয়তোবা হবে। এখন যদি সেটা হয় তাহলে কি হবে? তাহলে কিছু ব্যক্তি কন্ট্রোলে চলে আসবে। কীরকম কন্ট্রোলে আসবে? ওই যে প্রথম বলছিলাম যে যারা জীবনে নেশাকে ঘৃণা করতো তারাও নেশাগ্রস্ত হয়ে যাবে, এইভাবে কন্ট্রোল হয়ে যাবে। আর একটা বড় অংশই কন্ট্রোল করা যাবে না, সেখান থেকে ফুসে উঠবে দেশ, সেখান থেকে আবার দেশের ভাবমূর্তি চেঞ্জ হবে, আবার রক্তক্ষয়ী যুদ্ধ, আবার দেশের চরম একটি অধ্যায়, সেটা হওয়ার সম্ভাবনা আছে। এখন যা বললাম সব কিছুই ধরে নেন এটা হচ্ছে প্রেডিক্ট কীভাবে? কারণ আমরা জানি মিনিকেট চালের বাদ তো লম্বা হবে, আবার চিনি গুঁড়া চালের এটা হবে ছোট, এটা সহজ জিনিস। এখন কাকি দিয়ে কী হবে, কী হওয়া সম্ভব, এটা তো আমরা প্রেডিক্ট করতেই পারি। তবে সব কিছুর পরে হচ্ছে আমাদের সর্বশেষ ভরসা, সে হচ্ছে জনাব তারেক রহমান সাহেব। আমি এখন পর্যন্ত হতাশ হতে চাই না, কেননা তারেক রহমান সাহেবের শরীরে দুইজন দেশপ্রেমিকের রক্ত আছে। একজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একজন হচ্ছে বেগম খালেদা জিয়া। এবং যদি উনি রক্তের সাথে বেইমানি না করেন, তাহলে হয়তো বা ইনশাআল্লাহ এমন কিছুই হবে না, এবং উনি খুব অল্পতেই বিষয়টি অনুধাবন করতে পারবেন, এবং আমরা আশা করি সমালোচকদের কথাগুলো উনি কানে নেবেন এবং সেই অনুপাতে ব্যবস্থা গ্রহণ করবেন, যদি উনি দেশকে ভালোবাসেন এবং দেশকে বাঁচাতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।